Yeah, hi, good evening to everyone. Let me just reconfirm whether this live is on or not. आप लोग अगर मुझे देख पा रहे हो तो प्लीज़ कमेंट कीजिए एक बार so that I can see. All right, so I can see that the live is on. Okay, so let me introduce myself. My name is Somajit Maitra. I'm from the technical department of Nikon India Private Limited, based in Kolkata. Um, Many of you might know me in person. So today's session is all about portrait photography, as you can see in the presentation, which is beside. Before I start with this session, আমি খালি জানতে চাইছি যে আজকের সেশনের medium of language, what will be the medium of language? Will that be in Bangla or English, Hindi? বাংলায় কন্টিনিউ করলে বেটার হবে কি? If you want, I can do it in Bengali or Hindi, English, anything. Okay, so let me just start with বাংলা only. আমি বাংলাতেই কন্টিনিউ করছি আজকের সেশনটি এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অর মেবি আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না বা ভিডিও পরিষ্কার দেখা যাচ্ছে না, সো প্লিজ পুট ইট ইনটু কমেন্টস সো দ্যাট আই ক্যান সি উইচ ইজ বিসাইড। ওকে, সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অন পোর্ট্রেট ফটোগ্রাফি। তো প্রথমেই আমি আমরা দেখে নেব যে আজকে কি কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব টুলস টু মেক ইউর পিকচার পারফেক্ট। হোয়াট আর দ্য টুলস টু মেক ইউর পিকচার পারফেক্ট? Tools to become a successful photographer, and most important tool is light, because আমরা যখন পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে কথা বলছি তো এখানে লাইটটা একটা বড় ম্যাটার করে এবং আজকের এই সেশনের বেশিরভাগ অংশটাই আমি লাইট নিয়ে ডিসকাস করব। সো সেখানে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। Next is understanding light, professional lighting equipment and light modifiers, understanding basic lighting styles, and understanding Nikon speed lights. তো এই আজকের টোটাল এজেন্ডা অফ ডিসকাশন, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমি এগোচ্ছি প্রেজেন্টেশনটি আগে নিয়ে যাওয়ার জন্য। আমি দেখে নিই একবার। ওকে, somebody have commented আপাতত বাংলায় ঠিক আছে। সো ঠিক আছে, আমি বাংলাতেই কন্টিনিউ করছি পুরো সেশনটা, যদিও অসুবিধা হয় জানাবেন অবশ্যই। তো টুলস টু মেক ইউর পিকচার পারফেক্ট, একটা ছবি তোলার জন্য কি কি জিনিস দরকার হয় বা একটা ছবিকে পারফেক্ট তৈরি করার জন্য বেসিক্যালি কি কি জিনিস দরকার হয়? ফার্স্ট হচ্ছে একটি ক্যামেরা, দেন দ্য লেন্স, যে লেন্সটা আপনার ক্যামেরার সামনে মাউন্ট করা আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য থার্ড ইজ সফটওয়্যার। সফটওয়্যার মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন থ্রু আমি আমার ছবিগুলোকে পোস্ট প্রসেসিং করব। তো এখানে পোস্ট প্রসেসিংয়ের জন্য আমি ছোটোখাটো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সাম নিকনের কিছু সফটওয়্যার আছে, সেগুলো নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব, ওভারভিউ। ঠিক আছে, তো এই তিনটে জিনিস একজন ফটোগ্রাফারের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। এবার পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে আপনার চয়েস অফ লেন্স। চয়েস অফ লেন্স বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? তো চয়েস অফ লেন্স, আপনি কি লেন্স চুজ করবেন ফর পোর্ট্রেট ফটোগ্রাফি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি টুলস টু বিকাম আ সাকসেসফুল ফটোগ্রাফার। তো একজন ভালো ছবি তুলতে পারলেই যে একজন সাকসেসফুল ফটোগ্রাফার হতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। এবং সেই সাকসেসফুল ফটোগ্রাফার হওয়ার জন্য বেসিক কিছু জিনিসগুলো মাথায় রাখাটা ভীষণ ভীষণ প্রয়োজন। আমার মনে হয়েছে এটা আলোচনা করা আজকের এই সেশনে, আমার মনে হয়েছে এটা আলোচনা করাটা খুব দরকার। ফার্স্ট অফ অল, নলেজ অফ কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে আমি একটি ছবিকে কিভাবে সাজাবো।
যেমনভাবে আমি আমার ঘরের বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ বলুন, আসবাবপত্র বলুন, সেগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে আমি আমার ঘরকে সাজাতে পারি। বা আমি একটি যখন ছবি আঁকি, আমি যখন পেন্টিং করি, তো সেখানে আমার বিভিন্ন ধরনের কম্পোনেন্টকে আমি কোথায় কিভাবে প্লেস করব, সেটা পুরোপুরি আমার নিজের উপর ডিপেন্ড করে। সিমিলার ওয়েতে একজন ফটোগ্রাফারেরও কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে তিনি তার ছবিতে ছবির যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, সাবজেক্ট হতে পারে, সাবজেক্টের সাথে কম্প্যারিজনে যে সমস্ত এলিমেন্টসগুলো আমরা ইনপুট করি একটা ছবিতে, সেগুলোকে আমরা কীভাবে সাজাবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ইজ টেকনিক্যাল এক্সপার্টিজ। টেকনিক্যাল এক্সপার্টিজটাও কিন্তু সামহাও আমার মনে হয়েছে কিছুটা হলেও খুব দরকার। কেননা একজন ফটোগ্রাফার হয়ে যখন আপনি কোনো অ্যাসাইনমেন্টে যাবেন ছবি তুলতে, তখন আপনার হাতের এই যে ক্যামেরাটি আছে, এটিকে যদি প্রপার ওয়েতে আপনি ইউটিলাইজ না করতে পারেন বা ইউটিলাইজ করার ওয়ে আউটটা না জানেন, তাহলে কিন্তু আপনার যে উম, দরকার যে ছবিটা আপনি চাইছেন তৈরি করতে, সেই ছবিটা তৈরি করতে গিয়ে আপনি কিন্তু অনেক বেশি অসুবিধে পড়বেন। তো টেকনিক্যাল এক্সপার্টিজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়ে আমরা আজকে সেশনে ডিসকাস করব। ফ্যামিলিয়ারিটি উইথ ইয়োর ক্যামেরা। ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে কি, আজকে আমি একটি ক্যামেরা বহু বছর ধরে ইউজ করছি। হতে পারে সেটা বিভিন্ন সময়ে আমি ক্যামেরা আপগ্রেড করেছি, আমার ক্যামেরা মডেল চেঞ্জ করেছি। তো সেই ক্ষেত্রে হতে পারে যে তার ক্যামেরার আর্গোনমিক্স পাল্টে গেছে, কিন্তু একটি ক্যামেরা যখন আমি অপারেট করছি, তখন সেই ক্যামেরাটি আমি কত তাড়াতাড়ি বিভিন্ন জিনিস, বিভিন্ন সেটিংস আমি পাল্টাতে পারছি, সেটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন সাকসেসফুল ফটোগ্রাফার হওয়ার জন্য। এবং লাস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট হাই ডিগ্রি অফ কনফিডেন্স। কনফিডেন্স একজন ফটোগ্রাফার কেন, যে কোনো একজন সাকসেসফুল পার্সনের পেছনে কিন্তু কনফিডেন্সটা একটা বিশাল বড় ম্যাটার করে। তো আজকে আমাদের প্রথম যে পার্টটা, বেসিক সেটিংস অ্যাবাউট দ্য ক্যামেরা। বেসিক সেটিংস অ্যাবাউট দ্য ক্যামেরা সম্বন্ধে আমি এখানে 4টি পয়েন্ট মেনশন করেছি। এই 4টি পয়েন্ট কিন্তু নট অনলি অ্যাজ আ পোর্ট্রেট ফটোগ্রাফার, ইন জেনারেল যে কোনো ধরনের ফটোগ্রাফি করার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। তবুও যেহেতু আজকে পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আলোচনা হচ্ছে, তবু আমি সেই জন্য পোর্ট্রেট ফটোগ্রাফিটাকে মাথায় রেখে কিছু কিছু পয়েন্ট এখানে স্পেশালি মেনশন করেছি। যেমন, অলওয়েজ শ্যুট ইন র। আমি জানি না এখানে যারা যারা পার্টিসিপেন্টস এই সেশনটি অ্যাটেন্ড করছেন, তারা কতজন রতে শ্যুট করেন। মানে রতে ছবি তোলাটা যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু মানে আপনি যদি রতে না ছবি তোলেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন না। তো আপনি রতে ছবি তুললে আপনার কি কি অ্যাডভান্টেজ হতে পারে? 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি রতে ছবি তুললে আপনার ছবিতে এক্সপোজারে যদি সামান্যতম কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে, ধরুন আপনি ছবি তোলার সময় ছবিটি সামান্য ওভার এক্সপোজ হয়ে গেল বা সামান্য আন্ডার এক্সপোজ হয়ে গেল, তো সেই জিনিসটা কিন্তু আপনি খুব ইজিলি রিকভার করে নিতে পারেন যদি আপনি রতে ছবি তোলেন। এবং সেটা প্রসেস করার জন্য নিকনের নিজস্ব সফটওয়্যার আছে, আপনি ইন্টারনেট থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে। তো সেই রতে ছবি তোলার একটা অ্যাডভান্টেজ যেমন আমরা জানলাম, যে ইউ ক্যান প্লে উইথ দ্য এক্সপোজার। মানে এক্সপোজারটাকে আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন, ইভেন আফটার ক্লিকিং দ্য পিকচার অ্যাজ ওয়েল। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট রতে ছবি তুললে আপনার হোয়াইট ব্যালেন্স এটি যে কোনো ধরনের ফ্যাশন ফটোগ্রাফি বলুন বা গ্ল্যামার ফটোগ্রাফি বা পোর্ট্রেট ফটোগ্রাফি, এই ধরনের ফটোগ্রাফিতে হোয়াইট ব্যালেন্সটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে। যেমন ধরুন আপনি একটি ফ্যাশন ফটোগ্রাফি অ্যাসাইনমেন্ট করতে গেছেন, সেখানে আপনার যিনি ক্লায়েন্ট, তিনি আপনাকে 10টা ড্রেসের সেট দিয়েছেন এবং আপনি মডেল দিয়ে সেখানটায় তার ফটো শ্যুট করছেন। এবার ধরুন আপনি ছবি তুলছেন, আপনার হোয়াইট ব্যালেন্সের যদি কোনো সমস্যা হয়, তাহলে ড্রেসের যে কালার্সগুলো আছে, সেই কালার আপনি পারফেক্ট পাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি যেহেতু পোর্ট্রেট ওরিয়েন্টেড কাজ করছেন, তো পোর্ট্রেটে কিন্তু স্কিন টোনটা ভীষণ বড় ম্যাটার করে। আপনার হোয়াইট ব্যালেন্স যদি সঠিক না হয়, তাহলে আপনি স্কিন টোনটাও কিন্তু ঠিকঠাক পাবেন না। তো হোয়াইট ব্যালেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং যেটা আপনি রতে ছবি তুললে আপনি সেটাকে পরবর্তী ক্ষেত্রে ফাইন টিউন করার একটা বিশাল বড় জায়গা পাচ্ছেন, যেটা আপনি জেপেগে ছবি তুললে কিন্তু মানে আপনি সে অর্থে করতে পারবেন না।
তো এটা গেল রতে ছবি তোলার অ্যাডভান্টেজ। আরও একটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে রতে ছবি তুললে আমার ছবির ডেটা অনেক বেশি থাকে। ছবিতে ডেটা বেশি থাকলে আমার সুবিধাটা এটাই হবে যে আমি অনেক বেশি ডিটেল পাবো। যে কোনো ধরনের ছবি তুলতে গেলে অনেক বেশি ডিটেল পাবো এবং ছবির কোয়ালিটি ওয়াইজ ছবিটি কিন্তু আউটস্ট্যান্ডিং হয়ে দাঁড়াবে। 2 নম্বর পয়েন্ট যেটা এখানে মেনশন করা আছে সেটি হচ্ছে প্রেফার টু শ্যুট ইন ম্যানুয়াল মোড অর অ্যাপারচার প্রায়োরিটি অটো মোড। এবার আপনি বলতে পারেন যে ম্যানুয়াল মোড বা অ্যাপারচার প্রায়োরিটি অটো মোড কেন আমরা শ্যুট করব। যখন কথা উঠলো পোর্ট্রেটের, তো পোর্ট্রেটে কিন্তু একটি বড় জায়গা যেটা রোল প্লে করা হয় সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। মানে ডেপথ অফ ফিল্ড কিন্তু একটা প্রাইমারি ফ্যাক্টর ফর পোর্ট্রেট ফটোগ্রাফি। সেটা হতে পারে আমি ডেপথ অফ ফিল্ড ওয়াইডার রাখতে পারি, আমি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে পারি, আমি টেলিফোটো লেন্সে শ্যুট করতে পারি, আমি ডেপথ অফ ফিল্ডকে শ্যালোয়ার করতে পারি। তো পুরোপুরি ডেপথ অফ ফিল্ড নিয়েই যখন আমার কাজ, তো সেই ক্ষেত্রে আমি ডেপথ অফ ফিল্ডটাকে কন্ট্রোল করব কিভাবে? আমি ডেপথ অফ ফিল্ড কন্ট্রোল করার জন্য খুব ইজিলি আইদার আমি অ্যাপারচার প্রায়োরিটি অটো মোডে শ্যুট করতে পারি, সেখানে আমি অ্যাপারচার নিজের মতো সেট করে দেবো, ক্যামেরা উইল ডিসাইড দ্য শাটার স্পিড অ্যাকর্ডিংলি। এবার সেকেন্ড থিং হচ্ছে আমি যদি ম্যানুয়াল মোডে শ্যুট করি, ম্যানুয়াল মোডে শ্যুট করলে অ্যাডভান্টেজ আরও বেশি অ্যাডেড অ্যাডভান্টেজ যে আপনি আপনার ক্যামেরার শাটার স্পিড এবং অ্যাপারচার এই দুটোই আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারছেন। এবং যখন আপনি ছবি তুলছেন আপনার ছবি তোলার বা ছবির ডিমান্ড অনুযায়ী আপনি কিন্তু শাটার স্পিড অ্যাপারচার পাল্টে নিতে পারবেন। তো এই হলো যে মোডে আপনি শ্যুট করবেন, যে মোডে আপনি ছবি তুলবেন সেটা। নেক্সট হচ্ছে চুজ দ্য স্পট মিটারিং। স্পট মিটারিং কেন বলছি? বিশেষ করে আমরা যখন কোনো এনভায়রনমেন্টাল পোর্ট্রেট তুলি, এনভায়রনমেন্টাল পোর্ট্রেট তোলার জন্য যেটা আমাদের সবচাইতে বড় সমস্যা হয় সেটা ধরুন আপনি একটা ছবি তুলছেন, সেখানে একটা ওয়াইডার এরিয়া আপনার কভারেজ হচ্ছে, তার মধ্যে আপনার সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে সারাউন্ডেড ব্যাকগ্রাউন্ড এবং তার যা এক্সপোজার এবং সাবজেক্টের যা এক্সপোজার অল টুগেদার একটা ওয়াইড ডিফারেন্স, মানে একটা বড় ডিফারেন্স তৈরি করছে। তো সেই ডিফারেন্সটা যেটা তৈরি হচ্ছে সেই ডিফারেন্সটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে আপনি স্পট মিটারিং করলে আপনার সাবজেক্টের প্রতি যদি আপনার স্পটটা আপনি যেখানে ফোকাসটা করছেন নিশ্চয়ই আপনি চোখে বা মুখে কোথাও ফোকাস করবেন, তো সেই পার্টিকুলার পয়েন্ট থেকে কিন্তু আপনার ক্যামেরা এক্সপোজারটি কালেক্ট করবে এবং তাতে সুবিধা এটাই হবে যে আপনার ছবিতে এক্সপোজারটা অ্যাটলিস্ট পারফেক্ট থাকবে। অ্যান্ড আফটার অল আপনি যখন রতে ছবি তুলছেন যদি তাতেও কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে তবে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে ছবিটিকে মডিফাই করতে পারবেন খুব ইজিলি। তো এই চারটে বিষয় মাথায় রাখাটা আমার মনে হয় প্রচণ্ড ইম্পর্টেন্ট। একজন পোর্ট্রেট ফটোগ্রাফার হতে পারেন বা ফ্যাশন ফটোগ্রাফার বা গ্ল্যামার ফটোগ্রাফার, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াইট ব্যালেন্স 1 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, 2 নম্বর রতে ছবি তোলা, 3 নম্বর হচ্ছে আপনার এক্সপোজার মোড এবং 4 নম্বর হচ্ছে আপনার মিটারিং মোড। তো এবার আমি পরের যে ইম্পর্টেন্ট পার্টে চলে যাব সেটা হচ্ছে লাইট। এবং লাইট নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখিয়ে নিতে চাই যে পোর্ট্রেট ফটোগ্রাফি বা ফ্যাশন ফটোগ্রাফি আউটডোরের ক্ষেত্রে বা আমাদের নিকনের ক্যামেরায় কতটা সুন্দরভাবে পসিবল হয় সেটার একটা ছোট্ট ক্লিপ আছে 1 মিনিট 27 সেকেন্ডের, আপনি একটু দেখে নিন। আমি তারপরে আসছি লাইট নিয়ে আলোচনা করতে। My name is Jerry Gionis. I was excited to see how the new D850 actually works with my favorite Nikkor lenses and see how they bring out the best in each other. I can't tell you how important it is to actually choose lenses that were specifically made with the cameras that they were designed for. My favorite lens by far is the 70-200 2.8 lens. The compression of that lens, the versatility, in my opinion, everyone looks more beautiful with a longer focal length. Stunning. After that, I love the 24-70. It gives me versatility. It's one of those sort of bread and butter lenses that everyone needs. Yes, that's the one. When there's some beautiful texture in the foreground and or background, that new 105 1.4, a world's first of that aperture combination with that focal length is just beautiful. There are other favorites as well. I love going in close.
The 105 macro is beautiful. I love dissecting faces. I actually love putting faces together like a puzzle. So when I see a beautiful image and I take that shot in a wedding, I ask myself, what will that go with on the spread of a wedding album? So I'll take that first portrait, then go nice and close, and then dissect the faces, the eyes, the face, and really have a lot of fun with it. তো আমরা দেখে নিলাম এখানে আমাদের নিকনের যে লেন্স লাইন আপ আছে সেই লেন্স লাইন আপ কোন কোন লেন্স আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি এবং তার কি কি আউটকাম, তার কি কি আউটপুট আমরা পেতে পারি। তো আমি যেরকমভাবে বলছিলাম যে আপনার লেন্স চয়েস অফ লেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই লেন্স চয়েস করাটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে অ্যাকর্ডিংলি। ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ভাইটাল পার্ট। এখানে একটি আমার কাছে কোয়েশ্চেন এসছে, হোয়াইট ব্যালেন্স অটো অর ম্যানুয়াল, মিস্টার শুভজিৎ মজুমদার উনি কোয়েশ্চেনটি করেছেন। তো আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যে ইউ শুড কিপ ইউর হোয়াইট ব্যালেন্স ইন কেলভিন স্কেল। কেলভিন স্কেলে রাখলে পরে আপনার পুরোপুরি কন্ট্রোলটা নিজের হাতে থাকবে এবং সেক্ষেত্রে আপনি আরও বেটার ওয়েতে হোয়াইট ব্যালেন্সকে কন্ট্রোল করতে পারবেন। অটো হোয়াইট ব্যালেন্স না রাখাটাই বেটার। তার কারণ হচ্ছে আপনি যখনই পোর্ট্রেট তুলছেন সেক্ষেত্রে আপনি জানেন যে আপনি আর্টিফিশিয়াল লাইট সোর্স ইউজ করছেন। তো আর্টিফিশিয়াল লাইট সোর্স ইউজ করলে কিন্তু ক্যামেরা মাইট নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইন আ প্রপার ওয়ে দ্যাট which particular light he will concentrate and give the white balance. তো এই ক্ষেত্রে কেলভিন হোয়াইট ব্যালেন্সটি রাখাটা আরও বেশি আমার মনে হয় উচিত। আরও একটি কোয়েশ্চেন, স্যার ক্যান ইউ প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অটোফোকাস অ্যান্ড প্যাসিভ অটোফোকাস। অ্যাক্টিভ অটোফোকাস অ্যান্ড প্যাসিভ অটোফোকাস এই পার্টিকুলার টার্মটির সঙ্গে আজকে আমি প্রথমবার পরিচিত হলাম। এরকমভাবে অ্যাক্টিভ অটোফোকাস অ্যান্ড প্যাসিভ অটোফোকাস বলে কিছু টার্মের সঙ্গে আমি পরিচিত ছিলাম না এর আগে। যাই হোক, হতে পারে এটা আমার জানার বাইরে, কিন্তু সেটি নিয়ে আমি অবশ্যই জেনে নেব। এবং যেটিকে যদি কোয়েশ্চেনটি করেছেন মিস্টার অচিন্ত চক্রবর্তী, উনি যদি একটু এলাবোরেট করে বলার চেষ্টা করেন যে উনি কি বলতে চাইছেন, তাহলে আমি অবভিয়াসলি এটার আনসারটা করতে পারবো। তো আমরা চলে আসছি লাইট নিয়ে। লাইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর এনি কাইন্ড অফ ফটোগ্রাফি। অবভিয়াসলি লাইট ছাড়া তো কোনো ফটোগ্রাফি পসিবলই নয়। বিকজ ফটোগ্রাফি কথার মানে কি? ফটো মিনস লাইট, গ্রাফোস মিনস ড্রয়িং। That means photography means light, I mean drawing with the help of light. তার মানে ফটোগ্রাফি লাইট ছাড়া পসিবল নয়। কিন্তু যে কোনো ধরনের পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে লাইট একটি ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই লাইট নিয়ে আমরা কিছু ছোট ডিসকাশন করে নেব আজকে, এবং আশা করি এই ডিসকাশনগুলো আপনাদের খুব কাজে দেবে। তো আন্ডারস্ট্যান্ডিং লাইটের মধ্যে সবার প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব যে আপনি আপনার লাইট যে সোর্স আছে, লাইট সোর্সটা কীরকম হতে পারে। সেটা কোনো স্পিড লাইট হতে পারে, সেটা কোনো স্টুডিও ফ্ল্যাশ লাইট হতে পারে, সেটা কোনো ন্যাচারাল লাইট হতে পারে, সেটা কোনো কনস্ট্যান্ট লাইট, টাংস্টেন্ট লাইট, ফ্লুরোসেন্ট লাইট, এনি কাইন্ড অফ লাইট। তো এবার লাইট সোর্স কিন্তু আপনার একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই লাইট সোর্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লাইট মডিফায়ার সেটাকে আপনার চুজ করতে হবে। যেমন ধরুন এক্সাম্পল, এখানে স্লাইড এর আগের স্লাইডে আমরা যেমন দেখলাম একটি ওপেন একটা স্টুডিও ফ্ল্যাশ লাইটের একটি ছবি দেওয়া আছে। তাতে এই পাশের যে ছবিটি তার আউটকাম হিসেবে দেখানো হয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক হার্শ শ্যাডো ক্রিয়েট হয়েছে এবং হাইলাইট পার্ট যেটা আছে সেটাও কিন্তু অনেক বেশি হার্শ। তো এই হার্শ লাইট ক্রিয়েট কেন হয়েছে? বিকজ এটা কিন্তু একটা ডাইরেক্ট লাইট, বিকজ ইটস আ ডাইরেক্ট লাইট অ্যান্ড ডাইরেক্ট লাইট উইল ক্রিয়েট harsh shadow and harsh highlights. Similarly, এবার হাইলাইট এবং শ্যাডোটাকে যদি আমরা মানে কন্ট্রোল করতে চাই, সিম্পলি উই ক্যান পুট সাম ডিফিউজার ইনটু ইট। এবার ডিফিউজার যখন আমি পুট করব, হোয়াট উইল হ্যাপেন, দ্য মোমেন্ট আই পুট আ ডিফিউজার দ্য লাইট উইল বি ডিফিউজড, এবং সেই ক্ষেত্রে যে হার্শ যে হাইলাইটটা ক্রিয়েট হয়েছিল ফেসে, that will not be there, and the harsh shadow part on the other side of the face will not be there. So I can actually control the shadow and the highlight with the help of some diffuser, and diffuser is nothing but a light modifier. তো লাইট মডিফায়ার নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব পরের স্লাইডগুলোতে। লাইট মডিফায়ার নিয়ে আলোচনা করার আগে যখন ডিফিউশন নিয়ে আলোচনা হচ্ছে, তো ডিফিউশন কি ধরনের হতে পারে? এখানে এই ছবিটি যখন আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিতে আপনি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকান, যেখানে আপনার হাইলাইটেড পার্ট আছে, এই হাইলাইটেড পার্টে কিন্তু আপনি দেখবেন যে দ্য ডিটেল ইজ দেয়ার, দ্য
হাইলাইট ইজ অ্যাকচুয়ালি আ ডিফিউজড হাইলাইট, এবং সেখান থেকে যখন আদার সাইড অফ দ্য ফেস লাইট উইল ইজ গেটিং ট্রাভেলড, তো লাইট যখন ট্রাভেল করছে সেখানে কিন্তু আপনার একটা গ্র্যাজুয়েশন, মানে একটা গ্র্যাজুয়েটেড শ্যাডো পার্ট ক্রিয়েট হচ্ছে। এটা এমন নয় যে একটা হার্শ শ্যাডো ক্রিয়েট হচ্ছে, বিকজ আমি যখনই লাইটকে ডিফিউজ করেছি, ডিফিউজ করা মাত্রই কিন্তু শ্যাডোটা গ্র্যাজুয়ালি, মানে একটা ডিফিউজ শ্যাডো ক্রিয়েট হচ্ছে। এবং অন দ্য আদার সাইড অফ দ্য ফেস যেখানে আপনার শ্যাডো পার্টটা আছে, সেই শ্যাডো পার্টে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শ্যাডো ইজ দেয়ার, বাট ইট ইজ সফট শ্যাডো। এবং চোখে অবভিয়াসলি একটি ক্যাচ লাইট ক্রিয়েট হয়েছে বিকজ অফ দ্য লাইট সোর্স, কেননা লাইট সোর্স থেকে যখন সেই লাইটটি আসছে আমাদের চোখের গ্লসি সারফেসের জন্য কিন্তু একটা ক্যাচ লাইট তৈরি হয়েছে। এবং এটা আমার মনে হয় একটা যে কোনো ধরনের পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে বা বিউটি ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যাচ লাইট। এবার ক্যাচ লাইটের বিভিন্ন রকমের শেপ হয়, শেপ ডিপেন্ড করে আপনি কি ধরনের লাইট মডিফায়ার ইউজ করছেন তার উপর। এবার শেপ সম্বন্ধে আমি অবশ্যই বলবো, তার আগে লাইট মডিফায়ারগুলো দেখে নেওয়া যায়। লাইট মডিফায়ারের বিভিন্ন রকম পজিশন থাকে। যেমন ধরুন একটি ছবি তোলার ক্ষেত্রে, একটি পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে একটি মাত্র কি লাইট থাকা উচিত। কি লাইট মানে হচ্ছে দ্যাট উইল বি ইয়োর মেইন লাইট, এবং সেই লাইটকে, সেই লাইটের দ্বারা তৈরি হওয়া যে শ্যাডো সেটাকে ডিফিউজ করার জন্য কিন্তু ইউ ক্যান অ্যাড সাম এক্সট্রা লাইট অর ইউ ক্যান অ্যাড সাম রিফ্লেক্টার্স। সেই রিফ্লেক্টর বা এক্সট্রা লাইটটাকে আমরা ফিল লাইট হিসেবে বলবো। এবার এই কি লাইট এবং ফিল লাইট এই দুটোর মধ্যে যে রেশিও ডিফারেন্সটা হয়, রেশিও ডিফারেন্স বেসিক্যালি কি লাইট, যেহেতু আমরা নামেই বুঝতে পারছি যে দিস ইজ কল্ড কি লাইট, দ্যাট মিনস লাইটের ইন্টেন্সিটিটাতে কিন্তু বেশি থাকবে। এবং ফিল লাইট যদি সেটা কোনো এক্সটার্নাল লাইট সোর্স হয় বা যদি কোনো রিফ্লেক্টর হয়, রিফ্লেক্টর হলে অবভিয়াসলি লাইটের ইন্টেন্সিটি কম থাকবে, কেননা সেটি মেন লাইটটাকে রিফ্লেক্ট করছে। তো এবার কি লাইট এবং ফিল লাইটের মধ্যে কি লাইটের ইন্টেন্সিটি বেশি থাকবে, ফিল লাইটের ইন্টেন্সিটি কম থাকবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিছু কিছু লাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ব্যতিক্রম করে থাকি। সেটিরও একটা এক্সাম্পল আজকের স্লাইডে, আজকের প্রেজেন্টেশনে আছে। তো পুরো প্রেজেন্টেশনটি দেখুন, আমি মনে হয় আপনাদের সমস্ত রকম কোয়েশ্চেনের আনসার করতে পারবো। তো আসছি পরের যে পার্টে। পরের পার্টটি হচ্ছে দ্য প্লেসমেন্ট অফ ইয়োর লাইট। আই মিন লাইট কোথায় আপনি প্লেস করবেন, কিভাবে প্লেস করবেন, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সাবজেক্টের সাথে আপনি এই ডায়াগ্রামে যেমন দেখতে পাচ্ছেন যে দ্যার ইজ আ আমব্রেলা, মানে যেটাকে আমরা কি লাইট বলে এখানটায় বুঝতে পারছি, লেফট হ্যান্ড সাইডে আছে, এবং রাইট হ্যান্ড সাইডে একটা লাইন বা একটা স্ট্রেট লাইনের মতো আছে। যদি আমরা সেটাকে রিফ্লেক্টর ধরি, তার মানে আপনার কি লাইট এবং আপনার ফিল লাইটের প্লেসমেন্ট, এবং যেখানে আপনার সাবজেক্ট দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে একটি সিঙ্গেল লাইট আছে, সেটিকে যদি আমরা হেয়ার লাইট বা শোল্ডার লাইট হিসেবে ধরি, আর তার পেছনে যে তিনটে লাইট আছে দ্যাট ইজ কল্ড ব্যাকগ্রাউন্ড লাইট। তো এখানে আরও তিনটি কোয়েশ্চেন আমার কাছে এসছে, আমি সেটা নিয়ে একবার বলে নিই। হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ কেলভিন ইন মাই ক্যামেরা? ডেফিনেটলি যদি আপনার ক্যামেরাতে কেলভিন স্কেল না থাকে তাহলে আপনি প্রিসেট হোয়াইট ব্যালেন্স করতে পারেন, বিকজ প্রিসেট হোয়াইট ব্যালেন্সে যেটা হয় সেটি হচ্ছে আপনি যেহেতু পোর্ট্রেট ফটোগ্রাফি করছেন, তো সেক্ষেত্রে আপনার লাইটিং এনভায়রনমেন্টটা কিন্তু মোস্টলি এটা কনসিস্টেন্ট থাকে। মানে আপনি যদি একটা স্টুডিওর ভেতরে ছবি তুললেন, তো লাইট ইট মাইট বি কনসিস্টেন্ট। তো সেক্ষেত্রে আপনি প্রিসেট হোয়াইট ব্যালেন্সটাকে প্রেফার করতে পারেন। অ্যাপ্রক্স কেলভিন রেঞ্জ প্লিজ। স্যার, অ্যাপ্রক্স কেলভিন রেঞ্জ তো আমি কিছু বলতে পারবো না, তার কারণ হচ্ছে কেলভিন রেঞ্জ ডিপেন্ডস আপন দ্য লাইট কালার, আই মিন দ্য কালার টেম্পারেচার অফ ইয়োর লাইট। সো আপনার লাইটের যে কালার টেম্পারেচার আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কেলভিন সেট করতে হবে। তো সেটা আপনি যে লাইট সোর্স ইউজ করছেন তার উপর ডিপেন্ড করবে। পোর্ট্রেট ফটোগ্রাফি অ্যাপারচার অর ম্যানুয়াল মোড উইচ ইজ বেটার? মিস্টার স্বপন ধর উনি কোয়েশ্চেন করেছেন। তো আমার মতে আমি সর্বদাই ম্যানুয়াল মোডটি প্রেফার করি, অ্যাপারচার প্রায়োরিটি মোড আমি প্রেফার করি না। তার কারণ হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি মোডে somehow camera is controlling my shutter speed, তো I don't want my camera to control anything, ঠিক আছে? তো বেটার টু শুট ইন ম্যানুয়াল মোড। ওকে, মিস্টার অচিন্ত চক্রবর্তী উনি ওটাকে এলাবোরেট করে বলেছেন, অ্যাক্টিভ ফোকাস অ্যান্ড প্যাসিভ ফোকাস কখন কোথায় ইউজ করব সেটা একটু বলবেন। অ্যাক্টিভ ফোকাসে কি কি প্রবলেম আসতে পারে ফ্যাশন ফটোগ্রাফিতে অ্যান্ড দ্য সলিউশন? ইটস আ বিগ লং
থিং। এনিওয়েজ, আমি এই পুরো জিনিসটা পড়ে নেবো। উনি একটা বড় কমেন্ট এখানটায় করেছেন, তো আমি অবভিয়াসলি ওটা পড়ে আমি এই লাইভ শোর যে ভিডিওটি পোস্ট হবে তার মধ্যে আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। অচিন্ত্যবাবু, আমি ডেফিনেটলি আপনার এই কমেন্টে লাইভ শোতে রিপ্লাই করে দেবো। আমি সেশনটিকে আগে নিয়ে যাই, কেননা অলরেডি 6:25 বাজে, 25 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে এবং আমাকে এই পুরো প্রেজেন্টেশনটি কমপ্লিট করতে হবে। তো তার পরবর্তী ক্ষেত্রে আসছি, প্রফেশনাল লাইটিং ইকুইপমেন্ট। প্রফেশনাল লাইটিং ইকুইপমেন্ট কিন্তু অনেক ধরনের হতে পারে। আপনি একজন পোর্ট্রেট ফটোগ্রাফার বা ফ্যাশন ফটোগ্রাফার হয়ে আপনি ভাবছেন যে শুধু আমাকে সর্বদা বড় বড় ওই স্টুডিও ফ্ল্যাশ লাইট ক্যারি করতে হবে, ইভেন ইফ আই এম গোয়িং ফর আউটডোর শ্যুট, সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণ মানে ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রফেশনাল লাইটিং ইকুইপমেন্ট, চয়েস অফ প্রফেশনাল লাইটিং ইকুইপমেন্ট ডাজন্ট রেস্ট্রিক্ট ইন বিটুইন ইয়োর স্টুডিও ফ্ল্যাশ লাইটস অনলি। সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ধরনের স্পিড লাইট মানে ফ্ল্যাশ লাইট যেগুলোকে বলি আমরা, সেগুলো কিন্তু ভীষণ কার্যকরী। তো এবার আমি আসছি স্টুডিও ফ্ল্যাশ লাইট বা স্টুডিও স্ট্রোব লাইটের কি কি বেনিফিটস হতে পারে, ঠিক আছে, এবং তার কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেটাও আমি বলবো। এই স্লাইডে যেমন আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে স্টুডিও স্ট্রোব অ্যাট্রিবিউটস, ইটস পাওয়ারফুল ডেফিনেটলি। যেহেতু স্টুডিও ফ্ল্যাশ লাইট ইজ মাচ মোর বিগার ইন ডাইমেনশন অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অ্যান্ড দ্য আউটপুট রেঞ্জ ইজ মাচ মোর হায়ার, তো এটা অবভিয়াসলি ইটস মোর পাওয়ারফুল। it is consistent, obviously এটা কনসিস্টেন্ট বিকজ বিভিন্ন ধরনের স্টুডিও ফ্ল্যাশ লাইট এই মার্কেটে পাওয়া যায়। তো আমি বলবো না যে সমস্ত রকম স্টুডিও ফ্ল্যাশ লাইটই খুব ভালো ইন কোয়ালিটি, রাদার ইউ হ্যাভ টু কম্পেয়ার ইন অ্যাকচুয়াল। তো এখানে আমি ব্র্যান্ডের নাম করে বলছি না, এখানে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা স্টুডিও ফ্ল্যাশ লাইট মার্কেটে সেল করেন, ম্যানুফ্যাকচার করেন। তো আপনাকে সেটা দেখে নিতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস রেঞ্জ এবং আপনার যা নিড, সেই আন্দাজে আপনার কি ধরনের স্টুডিও ফ্ল্যাশ লাইট কিনলে পরে বেটার হয়। অবভিয়াসলি ইট ইজ এক্সপেন্সিভ, কেননা কিছু কিছু কোম্পানি এরকমও আছে যারা স্টুডিও ফ্ল্যাশ লাইট বিক্রি করেন এবং দোজ আর রিয়েলি ভেরি এক্সপেন্সিভ, মানে ওয়ান পেয়ার অফ লাইট উইল বি মোর দ্যান ₹1,00,000, সো ইউ ক্যান ইমাজিন দ্যাট হাউ এক্সপেন্সিভ দিজ আর। এবং তার কারণ, এই এক্সপেন্সিভ হওয়ার কারণ কিন্তু দ্য কনসিস্টেন্ট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য লাইট দ্যাট দে আর থ্রোয়িং, ঠিক আছে, অ্যান্ড রিকোয়ার্স পাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো পাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানটায় স্টুডিও ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে কিন্তু দরকার পড়ে। তো সেটা হতে পারে বর্তমানে যে সমস্ত স্টুডিও ফ্ল্যাশ লাইটগুলো বেরিয়েছে উইথ দ্য ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড অল, সো ইউ ক্যান ইউজ ইট ফর আউটডোর সিচুয়েশন, স্টিল ইউ নিড টু হ্যাভ আ গুড ব্যাটারি ব্যাকআপ টু ইউজ ইট। তো সেই ইয়েতে সেই অর্থে দেখতে গেলে কিন্তু স্টুডিও ফ্ল্যাশ লাইটের অ্যাডভান্টেজেসও আছে এবং কিছু কিছু জায়গায় আপনাকে সেটা কিন্তু ডিফিকাল্টিসও ফেস করতে হতে পারে। এবার আসছি প্রফেশনাল লাইটিং ইকুইপমেন্টে, যেমন আমি লাইট মডিফায়ারের কথা বলছিলাম যে আমরা আলোচনা করব। তো ডেফিনেটলি লাইট মডিফায়ারের মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের যে কোনো ধরনের স্টুডিও ফ্ল্যাশ লাইটের সাথে যে বেসিক লাইট মডিফায়ারগুলো আসে বা যে বেসিক লাইট মডিফায়ারগুলো আমরা মানে মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সবার প্রথম যে লাইট মডিফায়ারটা নিয়ে আমরা আলোচনা করব, সেই লাইট মডিফায়ারটা হচ্ছে বান্ডোর। বান্ডোর এবং তার সাথে গ্রিড এবং বান্ডোর, এই দুটির কাজই কিন্তু লাইটের একটা ডাইরেকশন তৈরি করা। তার কারণ হচ্ছে গ্রিড বা হানিকম কাটার, যেটা আমরা আমাদের স্টুডিও ফ্ল্যাশ লাইটের সামনে লাগাতে পারি, সেই স্টুডিও ফ্ল্যাশ লাইটের সামনে সেই বান্ডোর বা গ্রিডটা লাগালে পরে কি হবে, লাইট উইল বি কনসেন্ট্রেটেড অ্যান্ড লাইট উইল বি ডাইরেকশনাল টু আ সার্টেন পয়েন্ট। সেই জন্য কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের আপনি যদি কোনো ফ্যাশন ফটোগ্রাফির ওয়ার্কশপ অ্যাটেন্ড করে থাকেন বা কোনো ফ্যাশন ফটোগ্রাফি স্টুডিওতে গিয়ে থাকেন, সেখানে যদি ছবি তোলা দেখে থাকেন, দেখবেন যারা হেয়ার লাইট মানে যেখানে হেয়ার লাইট করা হয়, হেয়ার লাইটের ক্ষেত্রে কিন্তু একটা গ্রিড ইউজ করা হয়। তো গ্রিড ইউজ করলে সুবিধাটা কি হয়? গ্রিড ইউজ করলে সুবিধাটা এটাই হয় যে হেয়ারে যে লাইটটা আমি ফেলতে চাইছি সেটা যাতে ডাইরেকশনাল হয়। ডাইরেকশনাল মানে সেটা যাতে অন্য কোথাও গিয়ে না পড়ে। তো দ্যাট ইজ আন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তো এই ডাইরেকশন অফ লাইটের ডাইরেকশনটাকে চুজ করার জন্য আরও একটি এখানে লাইট মডিফায়ারের ছবি দেখানো হয়েছে, উইচ ইজ আ বার্ন ডোর কিন্তু আপনি চাইলে পরে বন্ধ এবং খুলতে পারেন এবং কতটা এরিয়া ধরে আপনি লাইটটা ফেলতে চাইছেন সেটাও আপনি ডিফাইন করে দিতে পারেন উইথ দ্য হেল্প অফ দিস লাইট মডিফায়ার। এবার ডাইরেকশন নিয়ে যখন কথা হলো,
ডাইরেকশন নিয়ে কথা হওয়াতে আরও একটি লাইট মডিফায়ারের কথা আমার অবভিয়াসলি মাথায় আসছে, তো সেটি নিয়েও আমরা একটু আলোচনা করে নিই। দ্যাট ইজ স্নুট। স্নুট মানে হচ্ছে কাইন্ড অফ স্মল পাইপ কাইন্ড অফ থিং, মানে আপনি এখানে ছবিতে দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই যে এটি এক ধরনের লাইট মডিফায়ার, যেটাও কিন্তু ডাইরেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। মানে আপনি যখন লাইটের ডাইরেকশনটাকে আরও বেশি ডাইরেকশনাল করতে চাইছেন, ধরুন আপনি কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করছেন, তো সেই প্রোডাক্ট ফটোগ্রাফি করার সময় আপনার লাইটটা একটা স্পেসিফিক জায়গাতে পড়ার দরকার। তো সেই স্পেসিফিক জায়গায় লাইটটা ফেলার জন্য কিন্তু আপনি যদি একটা স্টুডিও ফ্ল্যাশ লাইট ইউজ করছেন, সেই লাইট কিন্তু আপনার সাবজেক্টের উপরেও পড়ছে এবং তার সাথে সাথে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তার উপরেও পড়ছে এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডেও যাচ্ছে। তো আপনি চাইছেন না সেটা হোক, আপনি চাইছেন যে একটা স্পেসিফিক এরিয়াতে সেই লাইটটা পড়ুক। তো সেই স্পেসিফিক এরিয়াটাকে ডিফাইন করার জন্য কিন্তু এই ধরনের লাইট মডিফায়ার আমরা ইউজ করতে পারি। স্নুট ইজ আ ভেরি গুড লাইট মডিফায়ার ফর আ ডাইরেকশনাল অ্যান্ড স্পেসিফিক এরিয়া লাইটিং পারপাস। তো এর সাথে সাথে যে আরেকটি লাইট মডিফায়ারের কথা আমি বলছিলাম, যে গ্রিড বা হানিকম কাটার, সেটাও কিন্তু ডাইরেকশনাল লাইট থ্রো করে। তো এই ধরনের ডাইরেকশনাল লাইট থ্রো করে যে ধরনের ছবি পাওয়া যায়, যেমন ধরুন এখানে যে ছবিটি এক্সাম্পল হিসেবে দেয়া আছে, সেখানে দেখতে পারবেন যে হেয়ার বা চুলের এখানে কিন্তু একটা হাইলাইট ক্রিয়েট হয়েছে। সেই হাইলাইটটা যেটা ক্রিয়েট হয়েছে, সেই হাইলাইটটা কিন্তু তৈরি করা হয়েছে একটা স্পেসিফিক লাইট মডিফায়ার দিয়ে, এবং সেটি নান আদার দ্যান দ্যাট দ্য হানিকম কাটার অ্যান্ড দ্য গ্রিড, যেটাকে আমরা গ্রিড বলে থাকি। তো এইভাবে কিন্তু আমরা লাইট মডিফায়ারকে ইউজ করে আমাদের ছবিকে আরও বেশি অসাধারণ করতে পারি। এর পরবর্তী যে লাইট মডিফায়ারটা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে বিউটি ডিশ। বিউটি ডিশ মানে হচ্ছে এটি এক ধরনের ডিফিউজার। ডিফিউজার মানে লাইট, যে কোনো ধরনের লাইটকে ডিফিউজ করার জন্য। আমরা দেখছিলাম যে এর আগে ডাইরেক্ট লাইট এবং ডিফিউজ লাইটের কি ডিফারেন্স হয়। তো ডাইরেক্ট লাইটের সাথে ডিফিউজ লাইটের ডিফারেন্সটা এটাই হয় যে আমি যখনই কোনো ছবি তুলছি, ডাইরেক্ট লাইটে হার্শ হাইলাইট অ্যান্ড শ্যাডো ক্রিয়েট হয়। যেমন আমি যে কথা বলছি, এখানে যে লাইট সোর্স আছে আমার সামনে, সেই লাইট সোর্স থেকে যে লাইটটা আসছে, ইট ইজ আ ডাইরেক্ট লাইট। এবার সেই ডাইরেক্ট লাইটটা পড়ার জন্য আমার ফেসের এই পার্টটা কিন্তু অনেক বেশি হাইলাইট ক্রিয়েট হয়েছে এবং আদার সাইড ইজ ইন ডার্ক শ্যাডো। তো এই ডার্ক শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আমি কোনো লাইটের মডিফায়ার ইউজ করিনি। এখানে যদি কোনো আমি লাইট মডিফায়ার ইউজ করতাম, তাহলে কিন্তু খুব সহজেই আমি এই শ্যাডোটাকে ডিফিউজ করতে পারতাম। তো বিউটি ডিশ ইজ নান আদার দ্যান লাইট মডিফায়ার ইজ আ ডিফিউজার। ডিফিউজার মানে হচ্ছে আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি যেখানে লাইটটা প্লেস করা আছে, ঠিক তার সামনে কিন্তু দের ইজ অ্যান ওপেক প্যানেল। সেই ওপেক প্যানেলটার কাজ হচ্ছে রিফ্লেকশন করা। রিফ্লেকশন করে সে সারাউন্ডেড বাই দ্যাট ডিশ, ওই ডিশে সেই রিফ্লেকশনটাকে ফেলছে এবং তারপর গিয়ে সেই লাইটটি বাইরে পড়ছে, এবং তাতে কি হচ্ছে, লাইট কিন্তু ডাইরেক্টলি থ্রো হচ্ছে না, এবং ডাইরেক্ট থ্রো না হওয়ার জন্য আপনার লাইট কিন্তু ডিফিউজ হয়ে যাচ্ছে। দিস ইজ আনাদার এক্সাম্পল অফ আ লাইট মডিফায়ার। কামিং টু আনাদার এক্সাম্পল অফ লাইট মডিফায়ার, যেটা খুবই সহজে আমরা ইউজ করতে পারি এবং ভীষণ কমন লাইট মডিফায়ার, সেটা হচ্ছে বাউন্স আমব্রেলা। বাউন্স আমব্রেলা মানে আমব্রেলা, বেসিক্যালি আমরা দেখেছি এর আগে যে আমব্রেলা বা সাদা ছাতা বা কালো ছাতা, এই সাদা ছাতা এবং কালো ছাতার মধ্যে ডিফারেন্সটা কি হয়। সাদা ছাতা নিয়ে আমি এর পরের স্লাইডে দেখাবো। কালো ছাতা বা এই বাউন্স আমব্রেলা যেটা দেয়া আছে এখানে ছবি, এর যে প্যানেলটা আছে, ভেতরের দিকের যে অংশটা, ভেতরের যে সারফেসটা, দ্যাট ইজ আ গ্লসি কাইন্ড অফ সারফেস। গ্লসি সারফেস, কিন্তু আনইভেন গ্লসি সারফেস। আপনারা হয়তো অনেকে ইউজ করেছেন বাউন্স আমব্রেলা। বাউন্স আমব্রেলার কাজ হচ্ছে আপনার লাইটকে বাউন্স করানো এবং লাইটের ইন্টেন্সিটি সঠিক পরিমাণে ধরে রাখা। মানে যেমন ধরুন, লাইট যতটা গিয়ে আমব্রেলাতে হিট করছে, ততটা পরিমাণ লাইটে কিন্তু রিফ্লেক্ট ব্যাক করে আসছে, যেটি কিন্তু সাদা ছাতা বা হোয়াইট আমব্রেলা বা সি থ্রু আমব্রেলাতে কিন্তু হয় না। যেমন শুট থ্রু আমব্রেলার একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এখানে এখানে আরো দুটি ছবি দেয়া আছে, সেখানে দেখবেন আমব্রেলার সাথে কিন্তু স্পিড লাইট ইউজ করা হয়েছে। তো স্পিড লাইট ইউজ করা কিন্তু ভীষণ সহজ কাজ। আপনি চাইলে পরে আপনার সাথে 3টে 4টে 5টা স্পিড লাইট আপনি সাথে রাখতে পারেন, এবং স্পিড লাইটকে কিভাবে ইউজ করবেন আপনার ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রে বা পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে, সেটি নিয়ে আমি বলবো পরে।
এখানে সি থ্রু আমব্রেলাতে যেটা দেখানো হয়েছে, সি থ্রু আমব্রেলা ইজ নাথিং বাট আ ডিফিউজার। ডিফিউজার মানে হচ্ছে আপনার লাইট, যে ডাইরেক্ট লাইটটা পড়ছে সেই লাইটটিকে ডিফিউজ করে দেওয়া হচ্ছে, একটা পর্দা কাইন্ড অফ থিং, সেটার মধ্যে দিয়ে লাইটটা পাস করছে, তাতে আপনার লাইট ডিফিউজ হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাজ আ শুট থ্রু আমব্রেলা। এবং খুব সহজেই এই শুট থ্রু আমব্রেলা বা বাউন্স আমব্রেলা এগুলো আমরা পেয়ে যেতে পারি। এবং শুট থ্রু আমব্রেলা বলুন বা বাউন্স আমব্রেলার ক্ষেত্রে আমরা স্পিড লাইট লাগিয়ে কাজ করতে পারি। স্পিড লাইট লাগিয়ে কাজ করলে আমরা আরও অনেক বেশি কম্প্যাক্ট এবং যে কোনো জায়গায় আমরা ইজি টু ক্যারি, সেখানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এর সাথে সাথে আমি আরও একটি জিনিস বলে রাখি, আমরা যখন স্পিড লাইট নিয়ে কথা বলছি, স্পিড লাইট নিয়ে কথা বলতে বলতে কিন্তু সবার আগে যে জিনিসটা মাথায় আসে যে আমি যখন আমার ক্যামেরাতে স্পিড লাইট লাগাচ্ছি ওপরে, আমার ক্যামেরার ধরুন হট শুতে যখন স্পিড লাইট লাগাচ্ছি, সেই হট শুট স্পিড লাইট দিয়ে যদি আমি যে কোনো ধরনের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চাই, তাহলে আমার কি করা উচিত? অবভিয়াসলি যে কোনো হট শুট স্পিড লাইট, ধরুন আপনার কাছে একটি মাত্র স্পিড লাইট আছে, আপনার কাছে অ্যাডিশনাল কোনো স্পিড লাইট নেই, আপনি শুধু একটি স্পিড লাইট দিয়ে অন দ্য টপ অফ দ্য ক্যামেরা বা হট শুতে মাউন্ট করে আপনি যে কোনো ধরনের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনার লাইট ক্রিয়েট করার জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু আপনি চাইলে পরে লাইটকে ডিফিউজ করতে পারেন। ডিফিউজ করতে পারছেন কিভাবে? আপনি ডিফিউজ করতে পারেন আপনার স্পিড লাইটের উপরে কোনো ডিফিউজার লাগিয়ে, অথবা আপনি স্পিড লাইটকে বাউন্স করতে পারেন সিম্পলি, অথবা আপনি স্পিড লাইটের যে ডাইরেকশনটি আছে ডাইরেকশনটি উল্টো দিকে করে দিতে পারেন, তাতেও কিন্তু আপনার লাইট ডিফিউজ হয়ে যাবে। আরও একটি লাইট মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব, যেটি ভীষণ কমন একটি লাইট মডিফায়ার, উইচ ইজ আ সফট বক্স। এবার এই সফট বক্স কিন্তু অনেক ধরনের শেপের হয়। সফট বক্স হতে পারে রেক্ট্যাঙ্গুলার শেপের, সফট বক্স হতে পারে স্কোয়ার শেপের, সফট বক্স হতে পারে লং রেক্ট্যাঙ্গুলার শেপের। এবার লং রেক্ট্যাঙ্গুলার যে সমস্ত সফট বক্সগুলো পাওয়া যায় সেগুলোর আলাদা নামকরণ হয়, সেগুলোকে আমরা স্ট্রিপ লাইট বলি। তো এই ধরনের সফট বক্সের কাজ, প্রত্যেকটি লাইট মডিফায়ারের কাজ কিন্তু আলটিমেটলি আইদার লাইটকে ডাইরেকশনাল করা অথবা লাইটকে ডিফিউজ করা। এই হচ্ছে আলটিমেট কাজ যে কোনো লাইট মডিফায়ারের ক্ষেত্রে। তারপর আসছি আরও একটি কমন লাইট মডিফায়ার, উইচ ইজ ওপেক প্যানেল বা রিফ্লেক্টার্স, যেটা খুব সহজেই আমরা ইউটিলাইজ করতে পারি আমরা যখনই আউটডোর সিচুয়েশনে কোনো ছবি তুলি। আউটডোর সিচুয়েশনে ছবি তোলার জন্য আমরা ন্যাচারাল লাইট সোর্স মানে সূর্যের লাইটকে ইউজ করছি। এবার সূর্যের লাইট যদি আমাদের কি লাইট হয়, তাহলে অবভিয়াসলি আমার একটা ফিল্ড লাইটের দরকার পড়বে, এবং সেই ফিল্ড লাইটটা দেখানোর জন্য, ফিল্ড লাইটটাকে তৈরি করার জন্য কিন্তু আমরা এই ধরনের ওপেক প্যানেলস ইউজ করতে পারি। এবার এই ওপেক প্যানেল কিন্তু অনেক ধরনের হয়, সাদা হতে পারে, সিলভার হতে পারে, গোল্ডেন হতে পারে। এবার আপনি যে এনভায়রনমেন্টে ছবি তুলছেন সেখানে যে ধরনের লাইট আপনি ক্রিয়েট করতে চাইছেন বা যে ধরনের ড্রামা তৈরি করতে চাইছেন ছবিতে, তার উপর চুজ করতে পারেন কিন্তু আপনার লাইট মডিফায়ার বা এই ওপেক প্যানেলের সারফেসটাকে, সেটা সিলভার রাখবেন না গোল্ডেন রাখবেন না হোয়াইট রাখবেন। আন্ডারস্ট্যান্ডিং লাইটিং রেশিও, আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি যে কি লাইট এবং ফিল লাইট এই দুটোর রেশিও, অবভিয়াসলি কি লাইটের রেশিও মানে ইন্টেন্সিটি বেশি থাকবে এবং ফিল লাইটের ইন্টেন্সিটি কম থাকবে, সেটাই জেনারেল হয়। কিন্তু সেটা বাদ দিয়েও কিন্তু আমরা ছবি তুলি। তার এখানে আমি 4টি এক্সাম্পল দেখাবো, 4টে ডিফারেন্ট লাইটিংয়ের এক্সাম্পল দেখাবো। কেন এই 4টে এক্সাম্পল দেখাবো সেটাও আমি বলছি, কিন্তু তার আগে আমি দেখে নিই, এখানে 2-3টে কোয়েশ্চেন এসছে। মিরর লাইট ক্রিয়েট করার সময় অনলি মিরর লাইটটা কিভাবে সফট করা যেতে পারে? ওকে, পোস্ট প্রসেসিংয়ে হিউম্যান পোর্ট্রেটে কোথায় কাটিং করব? আচ্ছা, দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। ওখানে বলেছেন বডি জয়েন্টে কাট করা রুলসের এগেনস্ট, দাদা প্লিজ বলুন কাটিংয়ের ডিটেলসটা। প্রতীক মজুমদার। ওকে, আমি একে একে আসছি। প্রথমে অচিন্ত বলেছেন যে মিরর লাইট ক্রিয়েট করার জন্য, মিরর লাইট ক্রিয়েট করার জন্য মানে কি, মিররের যদি কোনো রিফ্লেকশন হয়, মিরর ইজ অবভিয়াসলি আ ডাইরেক্ট রিফ্লেক্টর, সেখানে আপনার লাইট সফট করার জন্য কিন্তু আপনি মিরর দিয়ে যখনই লাইট রিফ্লেকশন করাবেন, আপনার লাইট হয়ে যাবে ডাইরেক্ট। সেক্ষেত্রে আপনি যখনই মিরর থ্রু লাইট রিফ্লেকশন হচ্ছে, মিররের সামনে যদি যেখান থেকে রিফ্লেকশনটা আসছে অন দ্যাট ডাইরেকশন আপনি যদি ডিফিউজার প্লেস করেন, তাহলে আপনি লাইট যে
লাইটের আউটপুট যেটা বেরোচ্ছে, দ্য কোয়ালিটি অফ দ্যাট লাইট, সেটাকে আপনি ডিফিউজ করতে পারেন। 2 নম্বর, প্রতীকের যে কোয়েশ্চেনটি ছিল, প্রতীক মজুমদার, উনি যেটা বলতে চেয়েছেন যে কোথায় কাট করব হিউম্যান পোর্ট্রেটের ক্ষেত্রে। অবভিয়াসলি আনসারটা উনি নিজেই লিখে দিয়েছেন যে কোনো জয়েন্টে কাট করা উচিত নয়। তার কারণ কি হচ্ছে, আপনি খুব সিম্পলি হিউম্যান সাইকোলজি দিয়ে ভেবে দেখুন তো, আপনার হাত, আপনি একটা ছবিতে আপনার হাত রেখেছেন এবং হাতের মানে আপনার পুরো ফিগারের সাথে আপনার হাত আছে এবং হাতের এখান থেকে আপনি কেটে দিয়েছেন ছবিটা। তো আপনার কি মনে হবে, মানে ছবিটা দেখে কি মনে হবে যে এই লোকটির হাত নেই বা হাত কেটে গেছে? বা আপনি ধরুন পায়ের ধরুন হাফ বাস ছবি তুলছেন, আপনি হাঁটু থেকে ছবিটা কাটলেন, তাহলে কি মনে হবে? হাঁটুর পর থেকে কি নেই? সেটা যাতে না মনে হয়, ভিউয়ারের যাতে সেই থিঙ্কিংটা না আসে, এটা প্রত্যেকটা কিন্তু হিউম্যান সাইকোলজির উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। যে কোনো ধরনের রুল অফ ফটোগ্রাফির কোনো বেসিক রুল হয় না, কম্পোজিশনেরও কোনো বেসিক রুল হয় না। যত রুল আজকে আমরা রুল অফ থার্ড থেকে শুরু করে লিডিং লাইন থেকে শুরু করে ব্যালেন্সিং এলিমেন্ট ইনটু দ্য ফ্রেম, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধরনের কম্পোজিশনের ম্যাটার নিয়ে যখনই আমরা আলোচনা করব, প্রত্যেকটি কম্পোজিশনের মানে পয়েন্ট কিন্তু তৈরি হয়েছে ছবিটা দেখতে ভালো লাগবে কি করে, দ্যাটস ইট। সিমিলারলি আমরা একটা পোর্ট্রেটের ক্ষেত্রে কোথায় কাট করব সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাফ বাস ছবি তুললে আমি কখনোই চাইবো না আমি কোমরে কাট করব, আমি কখনোই চাইবো না হাঁটুতে কাট করব, আমি চাইবো যাতে কোমর এবং হাঁটুর মাঝখানে কাট করব, অথবা আমি কোমরের ওপরে কাট করতে পারি, অথবা মানে আমি যদি কোনো ফেসের ক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের ছবি, যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা বলি যে হেড স্পেস রাখা দরকার বা পজিটিভ স্পেস রাখা দরকার, অবভিয়াসলি পজিটিভ স্পেস তো থাকা উচিতই। আপনি তাকিয়ে আছেন ডান দিকে, আপনার ফ্রেমের ডান দিকে যদি জায়গা না থাকে, তাহলে ভিউয়ারের কি মনে হবে যে সামনে আহ, আপনি আমার ছবি তুলছেন, তার মানে কি আমাকে ইনজাস্টিস করা হয়েছে, আমি যে জিনিসটা দেখছি সেটাকে জাস্টিস দেওয়া হয়নি। তো সেই জন্য uh, মানে লিভিং দ্য পজিটিভ স্পেস টুয়ার্ডস দ্য পার্সন হু ইজ লুকিং অর ওয়াকিং অর মেবি এনি অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং, সেক্ষেত্রে স্পেস যেমন দেওয়া উচিত, সেরকমই যখনই আপনি ছবিতে পোর্ট্রেটের ক্ষেত্রে কাট করবেন, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আপনি জয়েন্টে কাটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাতে আপনার ছবিটা দেখতে ভালো লাগবে, মানে ভিউয়ারের দেখতে পছন্দ হবে। ওকে, আউটডোর ফ্ল্যাশ কি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি আউটডোর ফ্ল্যাশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ওটা নিয়ে বলবো, অবশ্যই আমার এর পরবর্তী ক্ষেত্রে আছে। রিফ্লেক্টর কি ইউজ করা উচিত, সিলভার অর গোল্ডেন? ও, কি ইউজ করা উচিত, সিলভার অর গোল্ডেন? আচ্ছা, রিফ্লেক্টর কি ইউজ করা উচিত, সিলভার অথবা গোল্ডেন? আপনি ধরুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ছবি তুলছেন গোল্ডেন আওয়ারের টাইমে, ধরুন সূর্য অস্ত যাবে ঠিক তার আগে বা সূর্য উদয় হয়েছে ঠিক তার পরে, এই গোল্ডেন আওয়ারে যখন আমরা ছবি তুলছি, তখন সূর্যের যে আলো, তার যে কালার টেম্পারেচার, সেটা কিন্তু প্রচণ্ড ওয়ার্ম থাকে। এবার সেই ওয়ার্ম কালার টেম্পারেচারের এগেনস্টে যদি আপনি সিলভার রিফ্লেক্টর ইউজ করেন, তাতে কি হবে, সিলভার রিফ্লেক্টরের যে টেন্ডেন্সি থাকবে, সেই টেন্ডেন্সি অনুযায়ী কিন্তু সে কিছুটা হলেও রিফ্লেকশনটাকে কুল করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনি গোল্ডেন রিফ্লেক্টর ইউজ করলে আপনার রিফ্লেকশনটা আরও বেশি ওয়ার্মার হবে। এবার ডিপেন্ড করছে আপনি আরও বেশি ওয়ার্ম দেখাতে চাইছেন নাকি চাইছেন না। এবার ধরুন আপনি যে জিনিসটাকে জাস্ট উল্টে ভাবুন, আপনি ডে লাইটে ছবি তুলছেন, একদম ব্রড ডে লাইটে, সকাল 9টা 10টা এরকম টাইমে ছবি তুলছেন, যেখানে সূর্যের আলোটা সাদা, কিন্তু আপনি চাইছেন এটাকে গোল্ডেন লাইট হিসেবে দেখাতে, মানে গোল্ডেন আওয়ারে ছবি তুলেছেন এরকম টাইপের একটা কিছু দেখাতে। আপনি সাবজেক্টকে কোনো একটা শেডে প্লেস করেছেন আপনি সাবজেক্টকে শেডে, যাতে সূর্যের ডাইরেক্ট লাইট আপনার সাবজেক্টের ফেসে বা বডি পার্টে না পড়ে। হতে পারে আপনি সাবজেক্টের ব্যাক থেকে দিয়েছেন, ঠিক আছে, যাতে হেয়ারে সামান্য হলে হাইলাইট তৈরি হয়েছে, কিন্তু আপনার মেন যে কি লাইটটা করছেন কি দিয়ে, রিফ্লেক্টর দিয়ে যখনই আপনি কি লাইট করছেন, আপনি গোল্ডেন রিফ্লেক্টর ইউজ করলে কি হবে, সে গোল্ডেন লাইট রিফ্লেক্ট করবে। গোল্ডেন লাইট রিফ্লেক্ট করার মানে এটাই হবে যে আপনি ভিউয়ারকে বোঝাতে চাইছেন যে আপনি একটা ওয়ার্ম কালার টেম্পারেচারের সিচুয়েশনে ছবিটি তুলেছেন, মানে আপনি টাইমটাকে বোঝানোর চেষ্টা করছেন বা ছবির যে ফিলটা আসছে সেই ফিলটাকে বোঝানোর চেষ্টা করছেন। ওকে, আমি এই 4টি লাইট নিয়ে পরপর আলোচনা করে নিই, বিকজ অলরেডি 44 মিনিটস আর গন। আমার মনে হয় না 1 ঘন্টার মধ্যে পুরো সেশনটি কমপ্লিট করা যেতে পারে, তবুও চেষ্টা করবো যতটা আমার পসিবল 1 ঘন্টার মধ্যে শেষ করার। প্রথম যে লাইট আমরা আলোচনা করব, দ্যাট ইজ দ্য ব্রড লাইট।
এবার ব্রড লাইট মানে কি? ব্রড মানে বড় লাইট। এবার বড় লাইট মানে কি? আমার ফেসটাকে বড় করে যদি দেখাতে চাই, ধরুন আপনার একজন মডেল আপনি হায়ার করেছেন, তার ফেস অ্যাকর্ডিং টু দ্য ফেশিয়াল স্ট্রাকচার আপনার মনে হচ্ছে যে ফেসটা যদি আরেকটু বড় হতো বা একটু বড় করে দেখানো যেত তাহলে হয়তো ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের লাইট করতে পারেন? ব্রড লাইট। এবার ব্রড লাইটের ডায়াগ্রাম এখানে যেমন দেয়া আছে, আপনি দেখতে পারবেন যে কি লাইট যেটা দেয়া আছে, যেটা মেইন লাইট দেয়া আছে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য পার্ট অফ দ্য ফেস উইচ ইজ ফেসিং টুয়ার্ডস দ্য ক্যামেরা। মানে আপনার ফেসের এই পার্টটা, যেমন ধরুন ফেসের এই পার্টটা ফেসিং টুয়ার্ডস দ্য ক্যামেরা, সেই দিকে কিন্তু আপনার কি লাইটটা মানে হাইলাইটেড পার্টটা আপনার এদিকে। যেমন এক্সাম্পল হিসেবে আপনাকে একটা ছবি দেখাচ্ছি এখানে, ইলুমিনেটেড সাইড অফ দ্য ফেস টুয়ার্ডস দ্য ক্যামেরা, তাতে কি হবে? আপনার মনে হবে যে এই পার্টিকুলার মডেল বা যার আপনি ছবি তুলছেন তার ফেসটা অনেকটা বড়। সেই বড় করে দেখানোর জন্যই এই ধরনের লাইটের টেকনিকটা, এই পার্টিকুলার লাইটের টেকনিকটার নাম কিন্তু ব্রড লাইট। এবার শর্ট লাইট মানে ঠিক তার উল্টো। মানে ধরুন আমি আপনাকে আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি এখানে। এই ডায়াগ্রামে দেখানো হয়েছে যেখানে আপনার কি লাইট মানে মেইন লাইটটা আছে, দেখুন সেখানে যেখানে মেইন লাইটটা আছে সেটা কিন্তু ক্যামেরার ঠিক অপোজিট সাইডে। মানে লাইটটা যেখান থেকে আপনার পড়ছে, আপনার ফেস যদি টুয়ার্ডস মানে এই দিকে থাকে, তাহলে কিন্তু আপনার লাইটটা যে পার্টিকুলার পোর্শনে পড়ছে দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য ক্যামেরা। এক্সাম্পল ছবি দিয়ে দেখাচ্ছি। এই ছবিটিতে দেখুন এই মডেলটি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ক্যামেরার দিকে ফেসের যে পার্ট আছে সেদিকে কিন্তু লাইট কম, মানে মেইন লাইটটা কিন্তু প্লেস করা হয়েছে যে ফেসের পার্টটা ক্যামেরার থেকে দূরে আছে সেই ক্ষেত্রে। তাতে কি হচ্ছে, আপনার মডেলের ফেসটা কিন্তু তুলনামূলকভাবে ছোট দেখাবে সাইজে। তো এটাকে আমরা বলি শর্ট লাইট। তো ব্রড লাইট আর শর্ট লাইট ভেরি সিম্পল। ব্রড লাইট মানে আমরা ফেসকে বড় করে দেখাতে চাইছি, শর্ট লাইট মানে আমরা ফেসকে ছোট করে দেখাতে চাইছি। সো দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি সিম্পল লাইটিং টেকনিক। ব্রড লাইট এবং শর্ট লাইট দুটোর একটাই কি ফ্যাক্টর, আপনি আপনার লাইট যেখানে প্লেস করছেন আপনার ক্যামেরার প্লেসমেন্ট সেটাকে ভিন্ন হতে হবে, দ্যাটস ইট। এর পরের যে লাইট সেটি হচ্ছে র্যামরেন্ট লাইট। র্যামরেন্ট লাইট একটি অসাধারণ সুন্দর লাইট এবং আমার পার্সোনালি ভীষণ পছন্দের লাইট। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে এই মুহূর্তে আমার ফেসেও কিন্তু কাইন্ড অফ র্যামরেন্ট লাইট তৈরি হচ্ছে। এই পার্টিকুলার পোর্শনে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এবার আমি আসছি র্যামরেন্ট লাইটের হিস্ট্রিটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করতে। র্যামরেন্ট একজন বিখ্যাত পেইন্টার ছিলেন। উনি ওনার প্রত্যেকটি পেন্টিংয়ে একটি নিজস্ব স্টাইল মেনটেন করতেন। সো সেই স্টাইলটি পার্টিকুলারলি কি, যেমন এখানে এই একটি ছবির মাধ্যমে আপনাকে বোঝাই আমি। ফেসের যে পার্টিকুলার সাইডে হাইলাইট বা লাইট অ্যামাউন্টটা বেশি আছে, সেই দিকের ঠিক অপোজিট সাইডে আপনার নাকের যে শ্যাডোটা ক্রিয়েট হবে, সেই শ্যাডোর দ্বারা একটি ট্রাইঅ্যাঙ্গেল ফর্ম হবে। সেই ট্রাইঅ্যাঙ্গেল ফর্মেশনটাকেই কিন্তু স্পেসিফিক্যালি আমরা র্যামরেন্ট লাইট বলি। এবং এতে সুবিধেটা কি হয়? এতে সুবিধে এটাই হয় যে আপনার ফেস বা আপনার মডেলের ফেসটা কিন্তু অনেক বেশি লম্বাটে লাগে দেখতে। বোঝা গেল? আমি বিষয়টা বোঝাতে পারলাম? এবং ২ নম্বর আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে র্যামরেন্ট লাইটের মাধ্যমে আমরা যখন ছবি তুলি, তো এই র্যামরেন্ট লাইট করে ছবি তুললে এক তো ফেসটা লম্বাটে লাগবে, আর ২ নম্বর হচ্ছে একটা ড্রামা ক্রিয়েট করে প্রত্যেকটি ছবির মধ্যে। তো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ হোয়াট ইজ র্যামরেন্ট লাইট ইজ অল অ্যাবাউট। এবার লাস্ট আরেকটি লাইট নিয়ে আমরা আলোচনা করব, উইচ ইজ দ্য বাটারফ্লাই লাইট। এবার বাটারফ্লাই লাইটের ক্ষেত্রে কিন্তু আমি যেটা আলোচনা করছিলাম, যেটা আমি বলছিলাম যে কি লাইট এবং ফিল লাইটের ইন্টেন্সিটি সেম থাকলেও থাকতে পারে কখনো কখনো। বাটারফ্লাই লাইটের বেসিক ফান্ডামেন্টালটা হচ্ছে আপনার ফেস, মানে আপনার ফেসে লাইটটা যখন পড়ছে তখন আপনার ফেসের দুটো সাইডে লাইটের ইন্টেন্সিটি থাকবে সেম, এবং আপনার চোখের নিচে নাকের নিচে একটি শ্যাডো ক্রিয়েট হবে, এবং সেই শ্যাডো, চোখের নিচের শ্যাডো যেন আই বলে টাচ না করে, নাকের নিচের শ্যাডো যেন ঠোঁটে টাচ না করে। এতে আপনার ফেসে একটা বাটারফ্লাই এফেক্ট তৈরি হবে, এবং এটাকে বাটারফ্লাই লাইট বা বিউটি লাইটও বলা হয়। এবং বহুল প্রচলিত, মানে বেশিরভাগ
ফ্যাশন ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই লাইটটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাটারফ্লাই লাইট করার সুবিধে এটাই হচ্ছে যে এক্ষেত্রে আপনার ফেসের ডাইমেনশনটা অনেক বেশি লম্বাটে, অনেক সুন্দর লাগে দেখতে, ফেসের দুটো পার্ট পরিষ্কার বোঝা যায় এবং আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপনের ছবির ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভালো লাইট। তো বাটারফ্লাই লাইটের একটি এক্সাম্পল, যেমন এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন নাকের নিচে যে শ্যাডোটি ক্রিয়েট হয়েছে সেটি কিন্তু ঠোঁটে টাচ করেনি, এবং চোখের নিচে যে শ্যাডোটি ক্রিয়েট হয়েছে সেটি কিন্তু আইবল অবধি আসেনি। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা দরকার বাটারফ্লাই লাইটের ক্ষেত্রে। এবার আমি আসবো নিকনের স্পিড লাইট নিয়ে। তার আগে একটু দেখে নিই যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে। হাউ টু এনহ্যান্স ফেস ডিটেল অন পোর্ট্রেট। নেক্সট হচ্ছে ব্যাকলাইটের কিছু টাইপ বলুন। ডেফিনেটলি কোয়েশ্চেন করা উচিত হবে কিনা, বাট জানতে ইচ্ছে করছে তাই করছি। আমার যখন ফিগার ফটোগ্রাফি, ফাইন আর্ট ছবি করি তখন কিভাবে সিলিউট ক্রিয়েট করা যাবে? আমার এখানে 3টি কোয়েশ্চেন এসছে, 3টি কোয়েশ্চেন আমি কুইকলি আনসার করে নিই, তারপরে আমি পরের পার্টটিতে যাব, নিকন স্পিড লাইট। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটি আসছে যে হাউ টু এনহ্যান্স দ্য ফেস ডিটেল অন পোর্ট্রেট। ডেফিনেটলি ফেস ডিটেল মানে হচ্ছে কি আপনি যখন একটা ছবি তুলছেন, ফেসে যখন আপনার লাইট পড়ছে, ফেসে লাইটের ইন্টেন্সিটি এবং লাইটের কোয়ালিটি, এটি ভীষণ ইম্পর্টেন্ট। লাইটের ইন্টেন্সিটি এবং কোয়ালিটির ক্ষেত্রে যেটা আমরা এর আগেও আলোচনা করলাম আজকের এই সেশনের প্রথম দিকে, যে ইন্টেন্সিটি কীরকম থাকা দরকার, হাইলাইট এবং শ্যাডোর ডিটেলটা কীরকম থাকা দরকার। ফেসের ডিটেল বের করা মানে হচ্ছে হাইলাইট এবং শ্যাডো এবং টোনাল ডিফারেন্স ইন বিটুইন দ্য ফেসিয়াল পার্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবার রইল শার্পনেসের কথা। শার্পনেস আপনার ক্যামেরাতে ইনবিল্ট বা ডিফল্ট যে শার্পনেসটি আছে, দ্যাট ইজ কোয়াইট গুড এনাফ। আপনি আননেসেসারিলি শার্পনেস এনহ্যান্স করবেন না। আননেসেসারিলি শার্পনেস এনহ্যান্স করলে পরে কিন্তু আপনার ছবিতে অনেক বেশি পরিমাণে নয়েজ আসতে পারে এবং ছবির আউটার শার্পনেস ডিটেল কিন্তু মিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে আননেসেসারিলি শার্পনেস এনহ্যান্স করলেই যে ছবি দেখতে সুন্দর লাগবে সেটি নয় কিন্তু। দ্বিতীয় হচ্ছে ব্যাকলাইটের কিছু টাইপ। ডেফিনেটলি ব্যাকলাইট অনেক ধরনের হতে পারে, ব্যাক 45 হতে পারে, রিম লাইট হতে পারে। তো এবার ব্যাকলাইট মানে কি? ব্যাকলাইট আমি যখনই লাইটের প্লেসমেন্ট, যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি র্যাম রেড লাইটের কথাটাই বলি। র্যাম রেড লাইটের ক্ষেত্রে লাইট ওয়াজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্রম মাই ফ্রন্ট, মানে সামনে থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে পজিশন। এবার সেটিকে যদি আমি ঠিক পেছন দিকে করে দিই, মানে আমি পেছন দিকে লাইটটা করে দিতে পারি, অথবা আমি ঘুরে দাঁড়াতে পারি। ঘুরে দাঁড়ালে কি হয়ে যাবে? দ্যাট ইজ ইনটু ব্যাক 45। ব্যাক 45 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পেছন থেকে লাইট। এটা কেন? এটাতে সুবিধে এটাই হয় যে আমার হেয়ারে একটা খুব সুন্দর হাইলাইট ক্রিয়েট হয়। এবার আসছি রিম লাইটের ক্ষেত্রে। রিম লাইট ইজ বেসিক্যালি ক্রিয়েটিং দ্য আউটলাইন অফ ইউর ফিগার। এখানে অচিন্তবাবুর একটি কোয়েশ্চেন ছিল যে সিলিউট আমরা কিভাবে তৈরি করব ফাইন আর্ট ফটোগ্রাফির ক্ষেত্রে। তো ফাইন আর্ট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু সিলিউট তৈরি করার জন্য কিন্তু রিম লাইট আপনি অবশ্যই ইউজ করতে পারেন। এবং ফাইন আর্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি আরেকটি জিনিস দেখে থাকবেন, বেশিরভাগই লো কি লাইটিং শুটিং হয়। এবার লো কিতে কিন্তু আপনার লাইটের ইন্টেন্সিটিটা ভীষণ ম্যাটার করবে এবং লাইট যে সমস্ত আপনি মডিফায়ার ইউজ করছেন বা প্লেসমেন্টটা, সেটাও কিন্তু ম্যাটার করবে। আপনি কখনোই চাইবেন না যে কোনো ধরনের ফাইন আর্ট ফটোগ্রাফিতে আপনার সাবজেক্টকে রিভিল করা হোক। সাবজেক্টকে যত কম রিভিল করবেন তত কিন্তু আপনার ফাইন আর্ট ফটোগ্রাফির ফাইন ডিটেলগুলো বা এজ লাইনগুলো আরও বেশি প্রমিনেন্টলি আপনি বোঝাতে পারবেন। এবার আমি ওকে, আরও একটি কোয়েশ্চেন, আপনারা কি করে ঠিক করেন যে কতটা পাওয়ারফুল হবে আপনার এক্সটার্নাল ফ্ল্যাশ টু গেট দ্য রাইট এক্সপোজার? ওকে, ফ্ল্যাশের ক্ষেত্রে যখন একটি কোয়েশ্চেন এসছে তো অবভিয়াসলি আমি ফ্ল্যাশ নিয়ে আলোচনা করি, তারপরে এই আনসারটি আমি করছি। প্রথম কথা হচ্ছে নিকন স্পিড লাইট। আমরা একে স্পিড লাইট কেন বলি? স্পিড লাইট বলি এই কারণে, আমরা তো ফ্ল্যাশও বলতে পারতাম, স্পিড লাইট বলা হয় এই কারণে বিকজ লাইট ইটসেলফ, লাইটের স্পিড আমরা জানি যে আলোর গতিবেগ সবচেয়ে বেশি, তাই তো? এবার প্রত্যেক কটা লাইটের
প্রত্যেক কটা স্টুডিও ফ্ল্যাশ লাইট বলুন বা স্ট্রোব লাইট বলুন বা ফ্ল্যাশ লাইট বলুন, তার কিন্তু এক একটা পার্টিকুলার টি টাইম থাকে। তো নিকনের এই স্পিড লাইটগুলোর টি টাইমটা কিন্তু সবচেয়ে কম, এবং সেই কারণে কিন্তু আমরা এটাকে আহ, বিশেষ করে হাই স্পিড সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রেও খুব ভালো মতো ইউজ করতে পারি। তার সাথে সাথে নিকন স্পিড লাইটের আরও অনেক বেশি অ্যাডভান্টেজেস বা অনেক অনেক বেশি ইউটিলাইজেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম যে ইউটিলাইজেশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যানুয়াল ফ্ল্যাশ কম্পেনসেশন বা ম্যানুয়াল ফ্ল্যাশ এক্সপোজার। এবার ম্যানুয়াল ফ্ল্যাশ এক্সপোজার নিয়ে যখন আপনি এখানে মিস্টার নস্কর উনি কোয়েশ্চেন করেছেন যে আমরা ফ্ল্যাশের ইন্টেন্সিটি কীভাবে ডিসাইড করব। আপনি এখানে তিনটে ছবি দেওয়া আছে, তিনটে ছবিতে আপনি দেখুন, একটি ছবি দেওয়া আছে অ্যাট 1/250 শাটার স্পিডে, আর পরবর্তী ছবিটি দেওয়া আছে 1/30 শাটার স্পিডে, তার পরবর্তী ছবিটি দেওয়া আছে 1/15 শাটার স্পিডে। এবার এই 1/250, 1/30, 1/15 এই তিনটে শাটার স্পিড অনুযায়ী আপনার ছবিতে ডিফারেন্সটা কি দাঁড়ালো? ছবিতে ডিফারেন্সটা এটাই এলো যে আপনার ব্যাকগ্রাউন্ডটা বেশি ইলুমিনেটেড হলো। কি করে হলো? হলো এই কারণেই যে আপনি যখন ফ্ল্যাশ দিয়ে ছবি তুললেন, ফ্ল্যাশের ইন্টেন্সিটি অনুযায়ী আপনার সাবজেক্ট তো হাইলাইটেড হলো, কিন্তু সেই ফ্ল্যাশের ইন্টেন্সিটি কি ব্যাকগ্রাউন্ড অব্দি পৌঁছতে পেরেছিল? ব্যাকগ্রাউন্ড অব্দি পৌঁছতে পারেনি। এবার ব্যাকগ্রাউন্ড বা অ্যাম্বিয়েন্ট লাইটটাকে যদি আমরা ইনক্লুড করে ছবি তুলতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু শাটার স্পিডের সাথে ফ্ল্যাশ এক্সপোজারটা কিন্তু কম্বাইন করে ছবি তুলতে হবে। মানে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটের এক্সপোজারের সাথে ফ্ল্যাশ কম্বাইন করে যখন ছবি তুলবেন, তাতে আপনার আউটপুটটা এইরকম দাঁড়াবে: সাবজেক্ট ইলুমিনেটেড অ্যালং উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্ট লাইট, এন্টায়ার থিং ইজ দেয়ার। তো এটা একটি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা করতে পারেন। এবার ফ্ল্যাশের আন্ডারস্ট্যান্ডিং ম্যানুয়াল এক্সপোজার অফ দ্য ফ্ল্যাশ, সেটা জানতে গেলে আরও একটি এক্সাম্পল আমি এখানটায় দিচ্ছি। এখানেও তিনটি ছবি দেওয়া আছে। এই তিনটি ছবি তিনটে আলাদা আলাদা শাটার স্পিডে তোলা। ফ্ল্যাশের ইন্টেন্সিটি এক্সকিউজ মি ফ্ল্যাশের ইন্টেন্সিটি নিয়ে যখন আমরা কথা বলছি, সেখানে প্রথম ছবিটি আছে 1/60 শাটার স্পিডে, ফ্ল্যাশের ইন্টেন্সিটি সেম আছে। দ্বিতীয় ছবিটি আছে 1/125 শাটার স্পিডে, সেখানেও কিন্তু ফ্ল্যাশের ইন্টেন্সিটি সেম আছে। তৃতীয় ছবিটি আছে 1/250 শাটার স্পিডে। ডিফারেন্সটা কি তৈরি হচ্ছে? ডিফারেন্সটা এটাই হচ্ছে, প্রথম ছবিতে আমার অ্যাম্বিয়েন্ট লাইট বা অ্যাম্বিয়েন্সের যে এক্সপোজারটা ছিল সেটা ধরুন 1/60 কাছাকাছি ছিল। আমি আমার ব্যাকগ্রাউন্ডে মাঠ বা পেছনের গাছ এগুলো সব দেখতে পাচ্ছি। সেকেন্ড ছবিতে সেটা কিন্তু একটু আন্ডার এক্সপোজ হয়ে গেছে, সাবজেক্ট ইলুমিনেশন কিন্তু অলমোস্ট সিমিলার। থার্ড ছবিতে আমার ব্যাকগ্রাউন্ডের বা অ্যাম্বিয়েন্সের লাইট বলুন বা ডিটেল বলুন সেটা কিন্তু নেই, অন্ধকার হয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে সাবজেক্ট কিন্তু ইলুমিনেটেড। তার মানে হচ্ছে আপনি যখনই ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছেন, ছবি তোলার সময় আপনি চাইলে পরে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন উইথ দ্য হেল্প অফ ইউর শাটার স্পিড। আর যেহেতু আপনি অ্যাম্বিয়েন্ট লাইটকে কন্ট্রোল করছেন আপনার শাটার স্পিড দিয়ে, শাটার স্পিডের সাথে ফ্ল্যাশ পাঞ্চ করে যখন ছবি তুলছেন, তাতে কিন্তু আপনার সাবজেক্ট মুভমেন্ট উইল বি ফ্রিজড, কিন্তু অ্যাম্বিয়েন্টের যা অ্যাক্টিভিটিস আছে দ্যাট মাইট নট ফ্রিজ যদি আপনি স্লোয়ার শাটার স্পিড ইউজ করেন। তো কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো দরকার পড়ে না। তো ফ্ল্যাশের সাথে অ্যাম্বিয়েন্ট লাইটের কম্বিনেশনে কি করে ছবি তোলা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কমান্ডার বা মাল্টিপল ফ্ল্যাশের ইউজ কীভাবে করা যায়। কিছু কিছু ক্যামেরাতে দেখবেন বিল্ট ইন ফ্ল্যাশ থাকে। বিল্ট ইন ফ্ল্যাশ আমাদের নিকনেরই যেমন ধরুন যে সমস্ত ক্যামেরাগুলো আছে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জের ক্যামেরা বা হাই এন্ডের ক্যামেরা, সে সমস্ত ক্যামেরাতে বিল্ট ইন ফ্ল্যাশ কিন্তু থাকে। এবার এই বিল্ট ইন ফ্ল্যাশের কাজ কিন্তু শুধুমাত্র ওই বিল্ট ইন ফ্ল্যাশটা ফায়ার করা নয়, ওর কাজ কিন্তু আরও অনেক ধরনের হতে পারে। ওর কাজ যেমন হতে পারে অ্যাজ এ কমান্ডার মোড, মানে আপনি ধরুন আপনার ক্যামেরার বিল্ট ইন ফ্ল্যাশটাকে কমান্ডার মোডে ফায়ার করছে, দ্যাট মিনস ওই পার্টিকুলার বিল্ট ইন ফ্ল্যাশ বাদবাকি ফ্ল্যাশগুলোকে কমান্ড করছে। সেটা কীভাবে করছে? খুব সিম্পলি আপনার কাছে যদি
নিকনের কোনো মিড রেঞ্জের ক্যামেরা বা হাই এন্ডের ক্যামেরা থাকে, আই মিন D90, D7000 অ্যান্ড অ্যাবভ, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি যখনই কাস্টম সেটিংস মেনুর ভেতরে যাবেন, ব্র্যাকেটিং অ্যান্ড ফ্ল্যাশ বলে একটি অপশন আছে, তার ভেতরে গিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ দ্য ফ্ল্যাশ কন্ট্রোল ফর দ্য বিল্ট ইন ফ্ল্যাশ। সেটাকে আপনি কমান্ডার মোড করে দিন। কমান্ডার মোড করে দিলে আপনি কমান্ডার মোডে গিয়ে পার্টিকুলার বিল্ট ইন ফ্ল্যাশের ইন্টেন্সিটিটাকে অটোমেটিক্যালি চাইলে বন্ধ করে দিতে পারেন, সেটা ফায়ার হবে কিন্তু রেকর্ড হবে না, সেটাও করতে পারেন। এবং তার সাথে সাথে আরও একটি জিনিস করতে পারেন যে আপনি চ্যানেল এবং গ্রুপ ডিসাইড করে বাদ বাকি ফ্ল্যাশগুলোকে ফায়ার করতে পারেন। এইখানে যে ছবিটি দেয়া আছে, দ্যাট ইজ আ কমান্ডার ইউনিট। এই ইউনিটটির নাম হচ্ছে SU800। এবার যে সমস্ত ক্যামেরাতে বিল্ট ইন ফ্ল্যাশ নেই, তারা কিভাবে ফায়ার করবে? সেক্ষেত্রে রেডিও ট্রিগার ইউনিট হয় এবং এই ধরনের SU800 কমান্ডার ইউনিটও হয়। এবার এই ইউনিটের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি মাল্টিপল, একসাথে অনেকগুলো ফ্ল্যাশকে ফায়ার করতে পারবেন। নট অনলি নিকন ছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও ফ্ল্যাশ আছে, সেগুলোরও কমান্ডার পাওয়া যায়। তো আজকে যেহেতু আমরা নিকন স্পিডলাইট নিয়ে আলোচনা করছি, তো আমি এখানে নিকনের একটি কমান্ডার দেখালাম, দ্যাট ইজ অ্যান SU800 কমান্ডার। এর মাধ্যমে আপনি একাধিক ফ্ল্যাশকে একসাথে কন্ট্রোল করে ড্রামাটিক লাইট তৈরি করতে পারবেন। ছবির সাথে যে রেফারেন্স ছবিটি দেওয়া আছে, আপনি দেখতে পারবেন যে ছবিতে ব্যাকগ্রাউন্ড থেকে একটি লাইট আছে, ফোরগ্রাউন্ড থেকে একটি লাইট আছে, হেয়ারে লাইট আছে। এই যে এন্টায়ার লাইটিং সেটআপটা কিন্তু এই ফ্ল্যাশ গান দিয়ে তৈরি করা, এটা কিন্তু কোনো স্টুডিও স্ট্রোব লাইট দিয়ে তৈরি করা নয়। তো এই যে লাইটিং এন্টায়ার সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। তার জন্য কিন্তু আমাদের একাধিক স্ট্রোব লাইট ক্যারি করতে হবে, বা আউটডোর সিচুয়েশনে আমি এই ধরনের লাইটিং তৈরি করতে যাচ্ছি, তার জন্য খুব ডিফিকাল্ট, আমাকে হার্ড টাইম ফেস করতে হবে তা নয়। কিন্তু আপনি আপনাদের নিকনের নিজস্ব স্পিড লাইট দিয়ে কিন্তু খুব অসাধারণ লাইট তৈরি করতে পারেন। যেমন ডিফিউজারের ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে ফ্ল্যাশের ক্ষেত্রেও কিন্তু ডিফিউজার হয়। ফ্ল্যাশের ডিফিউজিং ডোম, যেটা যে কোনো ফ্ল্যাশ যখনই আপনি পারচেস করবেন তার সাথে ফ্রি অফ কস্ট অ্যাক্সেসরি হিসেবে দেওয়া হয়। সেটার কাজ সিমিলারলি, যেমন আমরা এর আগে লাইট মডিফায়ারগুলো নিয়ে আলোচনা করলাম, যেমন স্টুডিও ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে আমরা সফট বক্স হতে পারে, অক্টা হতে পারে, বিউটি ডিশ হতে পারে, বা আমব্রেলা হতে পারে। এই ধরনের লাইট মডিফায়ারের কাজ কি? ডিফিউজ করা। তো এখানেও কিন্তু যে কোনো ধরনের স্পিড লাইট বা ফ্ল্যাশের ক্ষেত্রে কিন্তু আমরা ডিফিউশন ডোম, এবং এই ডিফিউশন ডোমের বিভিন্ন রকমের ভ্যারাইটি এই মুহূর্তে মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে পরে অবশ্যই আপনার প্রেফার্ড ডিলারের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি দেখে নিতে পারেন। অনেক ভ্যারাইটিস কাইন্ড অফ ডিফিউজার পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করে আপনাদের পোর্ট্রেট ফটোগ্রাফিকে কিন্তু আরও অসাধারণ করতে পারেন। ওকে, নেক্সট আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আমি কোয়েশ্চেন আনসার নিয়ে আসছি। তার আগে একটি কোয়েশ্চেন এসছে, আমি সেই কোয়েশ্চেনটিকে একটু দেখে নিই। স্যার, একটু মোশন পোর্ট্রেট সম্পর্কে যদি কিছু হেল্প করতে পারেন। মোশন পোর্ট্রেট বলতে গেলে আপনি যেটা বলতে চাইছেন যে যে কোনো ধরনের ছবি যখনই আমরা মোশনে তুলি, তো ছবি যখন সাবজেক্ট ইন মোশন থাকে, সাবজেক্ট ইন মোশন থাকার জন্য তাকে যে কোনো ফ্রিজ করার ক্ষেত্রে আমরা ফ্ল্যাশ দিয়ে ফ্রিজ করতে পারি, বা হাইয়ার শাটার স্পিড দিয়ে ফ্রিজ করতে পারি। এর সাথে সাথে মোশন পোর্ট্রেটের ক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার লাইট সোর্স। আপনি যে লাইট সোর্স ইউজ করছেন, ধরুন আপনি আপনার মডেলকে আপনার স্টুডিও ফ্লোরে বললেন যে ইউ ক্যান জাম্প বাই স্প্রেডিং ইউর ড্রেস, একটা লং গাউন টাইপের ড্রেস উনি পরে আছেন। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মোশন ফটোগ্রাফিতে আপনি সেই যে ফ্রিজিং অ্যাকশন ফ্রিজ করার জন্য আপনি স্টুডিও ফ্ল্যাশ লাইট বা যে কোনো স্পিড লাইট যখন ইউজ করছেন, তো অবভিয়াসলি ওটা কিন্তু ফ্রিজ হয়ে যাবেই। তার সাথে সাথে আপনাকে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার যাতে ফোকাস মিস না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টিনিউয়াস ফোকাসে রাখাটা প্রেফার্ড, অটো ফোকাস ইন কন্টিনিউয়াস মোড, আই মিন AFC। অ্যান্ড দ্য আদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ফোকাস এরিয়াটাও কিন্তু আপনাকে ডিসাইড করা উচিত অ্যাকর্ডিংলি। তো যাই হোক, আমি আরও কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো। তার আগে আমি যে জিনিসটা নিয়ে বলছিলাম যে আমাদের এন্টায়ার যে সেশনটা আমরা আলোচনা করলাম লাইট নিয়ে, আমরা ক্যামেরাতে কীরকম সেট আপ রাখবো, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তো আপনারা কাইন্ডলি এই কমেন্ট বক্সে লিখে পাঠান।
আর যাওয়ার আগে নিকনের কিছু নতুন ক্যামেরা লঞ্চ হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। সবার প্রথমে একটি ক্যামেরা নিয়ে আমি আপনাদের দেখাতে চাই, which is Nikon Z50. Nikon Z50 is a wonderful camera. আপনার এই Z50 একটি ছোট্ট টিজার ভিডিও আছে অ্যারাউন্ড 1 মিনিট, এটি দেখুন। আমার মনে হয়, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তারপরে আমি কোয়েশ্চেনে আসছি। তো এগুলো নিকন Z50 ইজ আ ওয়ান্ডারফুল ক্যামেরা, স্মল টাইনি বিস্ট কাইন্ড অফ থিং। আপনারা দেখতে পারেন, অবশ্যই নিকনের ওয়েবসাইট nikon.co.in ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো ডিটেল পেয়ে যাবেন। তো আশা করি আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো কাইন্ডলি লিখে জানাবেন। এবং আমি সাইন অফ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আপনারা এই সেশনটি অ্যাটেন্ড করেছেন তার জন্য। আপনাদের কোয়েশ্চেন আনসারগুলো আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এর সাথে সাথে যেতে যেতে আরও একটি কথা বলতে চাই, যে কোনো ধরনের পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে যেমন লাইট ভীষণ ইম্পর্টেন্ট, সেরকমই চয়েস অফ ক্যামেরাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা দেখে থাকবেন, যারা প্রফেশনালি পোর্ট্রেট বা ফ্যাশন ফটোগ্রাফি করে থাকেন তাদের কিন্তু ডিটেল পাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার ডিটেলের জন্য নিকনের এক্সিস্টিং লাইন আপে অসাধারণ কিছু কিছু ক্যামেরা আছে। তার মধ্যে আমার পার্সোনাল পছন্দের একটি ক্যামেরা হুইচ ইজ দ্য নিকন D850। আমি সাইন অফ করার আগে নিকন D850 একটি ছোট ভিডিও দেখে নেব। At the end of this video, I will sign off and thank you so much for attending this session.